বারবার উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। আহত ছাত্রের অভিযোগের ভিত্তিতে আদালতের হস্তক্ষেপে এফআইআর দায়ের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। এ যাবৎ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম তৃণমূলের তরফ থেকে ABCD পাপোশ সকলেই একটাই দাবি করছিল, গাড়ি নাকি চাপা দেওয়া হয়নি। তো তাহলে এবার কোর্ট যেহেতু এসে পড়েছে, নিশ্চয়ই কোর্টের অবমাননা কেউ করতে চাইবেন না। কোর্ট কিন্তু গাড়ি চাপা দেওয়া হয়েছে কি হয়নি অন্তত সেই বিষয়ে তদন্ত করতে বলেছে। তারা নিশ্চয়ই কিছু একটা ঘটেছে যেটা তৃণমূল থেকে একদম একেবারেই অস্বীকার করে দেওয়া হচ্ছে না এই দাবিকে, এই বক্তব্যকে। হ্যাঁ, সেই অস্বীকার করার জায়গাটা তার থাকছে না। আদালত যখন বলছে যে তদন্ত হোক, তুমি তদন্ত করে দেখেছে একটি গাড়ি সত্যিই চাপা দিয়েছে, তার ছেলে নিজেকে মেরে আহত করে শিক্ষামন্ত্রীর কথা বলছে, সেই তদন্ত এটা একটা সদর্থক পদক্ষেপ বলে আমার মনে হয়। হোক, জানা যাক কি হচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে দেবাংশু ভট্টাচার্য সরাসরি ওই ভিডিওকে বিশ্লেষণ করেছে, কখন কি ঘটেছে সেই সেকেন্ড মিনিট যে বিশ্লেষণ করে দেখিয়েছে, সেইটা তাহলে কি কোনো ধোপেই টিকলো না এই অভিযোগ নস্যাতের ব্যাপার? সে তো ওর পাপোশের শুয়ে পড়ার বক্তব্যই ওর দলের মধ্যে ঢুকে থেকেনি। এটা তো আদালতের ব্যাপার। আমি উনি কি বলেছেন না বলেছেন সেই বিষয়ে মন্তব্য করতে আমার আগ্রহ নেই। আহত ছাত্র ইন্দ্রানুজ, সে এখন গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন রয়েছে। এইদিকে তার বাবা বাম সমর্থক, সরকারি চাকুরে, তাকে যদি এবার বয়কট করা হয় তাহলে তিনি নিতে পারবেন তো, হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল কর্মী প্রদীপ্ত মুখার্জি। তাহলে কি রাজ্য সরকারের কর্মচারী হলে তাহলে তাকে তৃণমূল সমর্থক হতেই হবে, বিরোধী দল করা যাবে না এই রাজ্যে? আমি জানি না এই কথাটা কি সত্যি প্রদীপ্ত বলেছে। তো এটা আগামীকাল আমাদের গতকাল আমাদের ইন্টারভিউতে উনি বলেছেন। বেশ, তাহলে হয়তো ওই দীর্ঘদিন অসৎসঙ্গী সর্বনাশ বলে না, এটা আমার ওর জন্য আমার বড় মায়া হচ্ছে, দুঃখ হচ্ছে যে ওর এই অধঃপাতে, এবং ও আহত হয়েছে জেনে আমি বড় দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলাম যে এই সময়ের মধ্যে পড়ে একটা ভদ্রলোকের ছেলে, সত্যিকারের ভদ্রলোক, যে আহত হয়েছে, আমার খারাপ লেগেছে। কিন্তু আমার একটাই প্রশ্ন তাহলে হয়ে গেল, কোনো একটি পক্ষ, বিশেষ করে সরকারের পক্ষ যদি অবলম্বন কেউ না করে, তাহলে কি সরকার ইনসিকিউর ফিল করছে? এতখানি সংখ্যা যার কাছে আছে, অর্থাৎ যেন তেন প্রকারের বিরোধী স্বরকে দাবিয়ে রাখো। এই গতবার 2006 সালে বামফ্রন্ট সরকার এই জিনিস করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে বিরোধী দেবে, মর্যাদা দেবে কিনা তার যে সেই সিদ্ধান্ত নিতে মানে একদিন দুদিন সময় নিয়েছিল সরকার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেয়ারে বসেছেন, সেই সময় ঘুরেছে, কিন্তু সরকার যে চেয়ারে, অর্থাৎ যে যায় লঙ্কায় সে হয় রাবণ, জিনিসটা আরেকবার এস্টাবলিশড হলো আর কি। তাহলে কি শেষের সূচনা হয়ে গেল? সেটা হয়তো বলছি না, তবে কালকে একটা বড় সুন্দর ব্যাখ্যা শুনে এলাম এক সাহিত্য সভাতেই বলা চলে। সরকার পক্ষীয় কিছু মানুষ বলছেন, গত সরকার তো মনীষা মুখার্জির বডি লোপাট করে দিয়েছিল, এখানে তো অন্তত ডাক্তার দিদির বডিটা পাওয়া গেছে, ইহাই পরিবর্তন। এই পরিবর্তনকেই বগল বাজিয়ে মেনে নেওয়া বাঙালির ধর্ম বলে তারা মনে করছেন, তৃণমূল সমর্থকরা মনে করছেন। এর বাইরে কিছু হলে ওই তার ধূপনাবিদ বন্ধ করে দেওয়া টাইপ একটা ব্যাপার যে হয়েছে সেইটা করা হবে, যেরকম প্রদীপ্ত বলেছে, বা বাকিরা আমচা চামচা দুয়ানি শিকির দুয়ানির যারা, তারাও এই কথাই বলছে তৃণমূল। এইদিকে দেখা যাচ্ছে এবিভিপি নাকি আরএসএস এর বাচ্চা বলে কটাক্ষ করেছেন মোহাম্মদ সেলিম। একটা তো প্রভাব আছে, ওই আরএসএস এর একটা প্রভাব তো এই রাজনৈতিক দলটা বিজেপির উপর তো রয়েছে। তো এখন সেটা এই ভাষা তো ব্যবহার করাটা অত্যন্ত খারাপ ভাষা। তারা তো প্রতিটি ওদেরও ছাত্র সংগঠন রয়েছে, সিপিএম এর বাচ্চা বলে কি ওর শুনতে ভালো লাগবে? তবে ওই সংগঠনটি একটি প্রচ্ছন্ন প্রচ্ছন্ন করাতে এটা বিজেপি কোনদিন অস্বীকার করেনি। এই যে তারা এর ভাবধারা, তারা এই ভাবধারায় তারা অনুপ্রাণিত, যতটুকু অস্বীকার করে না, আর অনুপ্রাণিত হওয়াটা কিছু অন্যায় না। পশ্চিমবঙ্গে আজকে গত 11 বছর ধরে মানুষ যে অনুপ্রেরণা পেয়েছে, তারা 100 বছর আগে থেকে আরএসএস অনুপ্রেরণা যোগাচ্ছে। তাহলে
উনি একজন বরিষ্ঠ বাম নেতা দীর্ঘদিনের, সেই জায়গায় ভাষা প্রয়োগের দিক থেকে একটা নিয়ন্ত্রণ থাকা উচিত নয়? হ্যাঁ, সেটাই তো বললাম, ওর ভাষার ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়া উচিত ছিল। কারণ বামপন্থীরা একটু কিঞ্চিত লেখাপড়া বেশি জানে বলে আমরা মনে করি, মনে করা হয় আর কি। সেখানে এই ভাষা ভাষা সন্ত্রাস তাহলে পশ্চিমবঙ্গের যে বর্তমান সমস্যা, সেই সমস্যায় সিপিএম বদলে গা ভাসাচ্ছে ধরে নেওয়া যায়। অপর দিকে চলে আসছে, দিকে দিকে একের পর এক ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, সেই জায়গায় মুখ্যমন্ত্রী তৎপর, মুখ্যমন্ত্রী তার কর্মী সমর্থকদের রাস্তায় বের করেছেন এবং দিকে দিকে কোথাও ভুয়ো ভোটার যে রয়েছে তার লিস্ট দেখে যাচাই করা। এদিক থেকে উঠে আসছে বারবার কোথাও জীবিত ব্যক্তিরা মৃত ভোটার লিস্টে, আবার কোথাও মৃত ব্যক্তিরা ভোটার লিস্টে জীবিত, দাপিয়ে ভোট দিয়ে বেড়াচ্ছে। এখানে না অনেকগুলি পয়েন্ট আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে বহু বছর ধরে তিনি ভোকাল, সবাই হলো তিনি সেই স্পিকারের গায়ে কাগজ ছুড়ে দিয়েছেন। এই অবধি সব ঠিকঠাক, এই অবধি সব বিশ্বাসযোগ্য, সব কিছু ট্যানজিবল। যখনই এই সংক্রান্ত সমস্যাটি সমাধানের জন্য সিএ এনআরসি প্রসঙ্গ উঠল, তখন দেখা গেল তিনি চেয়ারের মমতা আবার অন্য কথা বললেন। আমার এটাও ঠিক, এপিক নিয়ে যে বিষয়টি এখন চলছে, ভুতুরে ভোটারকে আটকানোর ক্ষেত্রেই তদন্ত করতে করতে দেখা গেল যে কোনো বিষয়ে তো সমস্যা হলে পর তখনই আইনের বদল হয়। এপিক নাম্বার 1 থাকছে কি কোনো ভোটার গুজরাটের সবার সেম এপিক নাম্বার পশ্চিমবঙ্গে ভোটার পাওয়া যাচ্ছে। তো এটা তো একটা গ্রস মিস্টেক। এই বিষয়টাকে আমি নিশ্চয়ই আশা করব কেন্দ্রীয় সরকার এই সমস্যার সমাধান করবে, কিন্তু এটাকে তো মানে, কারণ তাহলে আর ইউনিক নাম্বার কি করে থাকলে, তো ব্যাপারটা থাকলো না, নষ্ট হয়ে গেল সেই যে বিষয়টা, যে উদ্দেশ্য নিয়ে আমরা এই এই এপিকটা চালু হয়েছিল। আর মমতা ভুতুরে ভোটার না থাকলে, ভুতুরে ভোটার বাঁচিয়ে না রাখলে, আমরা তো দেখেছি মুখার্জি মারা যাওয়ার পরেও তিনি ভোট দিতে গিয়েছিলেন, মনে হয় ভোট দিয়ে গিয়েছেন। এরকম তো কতই হয়। এরকম বাঁচিয়ে বুঝবো না, এটাকে যদি বাঁচিয়ে না রাখে, ভোটার তালিকায় যদি সংশোধন না করে, তাহলে তো এই এত বিপুল সংখ্যক ভোটে যেটা যায় না। এই মমতা বন্দ্যোপাধ্যায় খুবই জানা জ্ঞানী একজন প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি জানেন কিভাবে ভোট করতে হবে, ভোট বাড়াতে হয়, কি করে বুথ দখল করতে হয়, এবং তার জন্য যে ভোটার লিস্টে কারচুপি করার প্রয়োজন আছে সেটা জেনেই ওর নির্দেশে এটা হয়ে যাচ্ছে, সরকারি লেভেলে এবং দলীয় লেভেলে, উভয় স্তরে একযোগে একসাথে। এই যে ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার, তাদের যে অস্তিত্ব ভোটার লিস্টে রয়েছে, বা মৃত ব্যক্তিদের অস্তিত্ব ভোটার লিস্টে, তারা ভোট দিতে পারছে যে অধিকার, এটাতে আদতে লাভ কাদের? এদিকে মুখ্যমন্ত্রী বলছেন বারবার কেন্দ্রীয় সরকারের কারচুপি, কেন্দ্রীয় সরকারের অধীনে এই দপ্তর, কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন, সেই দিক থেকে তো কেন্দ্রীয় সরকারের ওপরেই দায়ী রাখছেন তিনি। যে কোনো সরকার মানে রাজনৈতিক দল, মানে দলই যখন ক্ষমতায় বসে তখন সে কেন্দ্রের দিকে বল ছেলবে, এবং কেন্দ্র বলবে রাজ্য থেকে আমরা সুবিধা পাচ্ছি না। এটা বহু বছর ধরে পশ্চিমবঙ্গ এই ঝাঁটা কলে চলছে। এটা 70 দশকের শেষ থেকে। তো সেই 72 থেকে 77 যে প্রজন্ম বলতো, তারাও আজকে বৃদ্ধ হয়েছে। সমস্যার সমাধান আর বেরোয়। সেটাই তো যাচ্ছে যে সমস্যার তো কোনো সমাধান হচ্ছে না। তাহলে আর এই রাজ্যে বিজেপি কথিত ডাবল ইঞ্জিন সরকার কবে আসবে আমরা জানি না। এই সমস্যাটা তো স্থায়ী সমাধান দরকার, যে কেন্দ্র এবং রাজ্যে একটা এমন সরকার যারা সমন্বয় করে চলতে পারে। আবার সমন্বয়ের নামে আমরা এটাও দেখেছি কেন্দ্র সরকারকে কান ধরে অ্যালায়েন্সে থাকাকে বামেরা বলেছে কেন্দ্র সরকারকে কান ধরে ওঠাবো, কান ধরে বসাবো। এটাও আমরা ইউপিএ 1 এর সময় দেখেছিলাম। আমার বক্তব্য, কেন্দ্র এবং রাজ্য সমন্বয় সাধন করে ভুতুরে ভোটার কমাক। যে অন্য রাজ্য থেকে, পাশের রাজ্য থেকে এসে যদি কম ওয়েজেসে আমার রাজ্যে কাজ করে যায়, আমার রাজ্যে সরকারের বা যে সরকার ক্ষমতায় আছে তার কর্মীদের মাধ্যমে এপিক সংগ্রহ করে, তাতেও তো আমার রাজ্যের ওয়ার্কাররাই, শ্রমিকের কাজ পাচ্ছে না, তাকে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে। এটা একটা অনেক বড় সমস্যা। এই ভুতুরে ভোটারকে এবং কন্ট্রোল করা, তাকে কিভাবে আর দুই সরকার একযোগে কাজ করুক, এবং সেই সাথে যে যে সীমান্তগুলিকে যথেষ্ট সুরক্ষা দেওয়ার ক্ষেত্রেও রাজ্য কেন্দ্রকে একযোগে কাজ করতে হবে।
এবার পাশের রাজ্য এই সময় ভালো নেই, পাশের রাজ্য থেকে আমাদের রাজ্যে এসে পড়ার সম্ভাব্যতা, কারণ জীবন ধারা সবই এক, এসে এসে পড়ার এটা খুব স্বাভাবিক। চিহ্নিত করা তো খুবই মুশকিল। বুঝছেন তো, সেটাই বলতে চাইছি তো। বাংলাদেশের থেকে থেকে একজন বাঙালিকে ওটা করা যে খুব কঠিন ব্যাপার। সেক্ষেত্রে যদি দুই সরকার একযোগে কাজ না করে, ভারতবর্ষের কিন্তু প্রভূত ক্ষতি। সাধারণ মানুষের তো কোনো উপায় নেই। হ্যাঁ, মানে সাধারণ মানুষের মূল সমস্যাটা হচ্ছে ওই রাজ্য থেকে এসে যদি কম বেনিফিটে কাজ করেছে, তাহলে আমার রাজ্যে একটা ছেলে কাজ পাবে না, এটা প্রথম সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে সিকিউরিটির দিক দিয়ে ওই পাশের রাজ্যটা এখন একটা খুব অস্থির অবস্থা রয়েছে। পাকিস্তান ক্ষেত্রেও বলা যে পাকিস্তানও কিছুটাই সুস্থ দেশ নয়। হ্যাঁ, প্রতিবেশী হিসেবে খুব ভয়ঙ্কর, মানে ভয়ের ব্যাপার। তো আজকে যদি পাকিস্তান থেকে যদি বাংলাদেশ হয়ে যদি জঙ্গি দল গোষ্ঠী আমাদের রাজ্যে ঢুকে, আমাদের রাজ্যের মাধ্যমে ঢুকে পড়ছে, পাওয়া যাচ্ছে, ঢুকে হচ্ছে। আর আমাদের ভবিষ্যতে আরেকটাকে আমরা ওই 26/11 দেখার জন্য রেডি হচ্ছে, আমাকে জানার ইচ্ছা রইল। সেটাকে যদি যান, সেটাকে অ্যাভয়েড করতে গেলে একযোগে কাজ করা ছাড়া, এই তো মেয়ে বন্ধ করে দোষারোপের পালা শেষ করে একযোগে মানুষের সাথে কাজ করতে হবেই। এইদিকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডনে যাচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার ভাষণ দেওয়ার জন্য। সেই জায়গায় বাঙালি হিসেবে তার গর্বের জায়গা। হ্যাঁ, একবার লালু গিয়েছিলেন, তো পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুযোগ পান, তিনি যদি তার বক্তব্য, তার দীর্ঘ রাজনৈতিক লড়াইকে তো অস্বীকার করা উচিত না, মানে আমি করছিও না, সচেতন ভাবেই করছি না। তো সেই কথা তিনি যদি তুলে ধরতে পারে, কিন্তু মূল বিষয়টা যখন আসবে কর্মসংস্থান এবং দুর্নীতি, এত প্রচন্ড পায়ে পায়ে কর্মসংস্থান করতে না পারা, শিল্প এই রাজ্য বিমুখ হয়ে গেল বামেদের হাত থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সেই বামেদের টর্চ বিয়ারার হলেন, তার সরকারের পায়ে পায়ে একটা দুর্নীতি জড়িয়ে আছে, এবং বিশ্বজুড়ে উঠল জ্বর আর্জি করে আবহে। তিনি যদি তাকে তো এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে, কেউ না কেউ তো দর্শক আসন থেকে উঠে আসবে, তারও উত্তর দেখেছি। দিকে দিকে আরজি করের এই প্রতিবাদ কিন্তু দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যারা ভারতীয় প্রবাসী, তারাও কিন্তু বিদেশের মাটিতেও সেই প্রতিবাদের আগুন জ্বালিয়ে তুলেছেন। তাহলে কি সেই প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি এখানে আসলে এই দুর্নীতি, শিল্পহীনতা এবং আরজি করে তিনটি বিষয়ে যেন যথেষ্ট কাগজপত্র তিনি যেন তৈরি করে নিয়ে যান, কারণ এই প্রশ্নের সম্মুখীন কিন্তু ওকে হতে হবে, এটাই বলতে চাইছিলাম। সেখান থেকে তো ভাষণ ছেড়ে পালাতে পারবেন না, মুখ্যমন্ত্রীর যে ভাষণের। না, ওনার তো তবে কি না, উনি তো সেই ফিরে দিয়ে বেরিয়েছে, কিন্তু মুশকিলটা যাকে যার অনুষ্ঠান থেকে তিনি বেরিয়েছে, পরবর্তীকালে সেই আবার ওর পায়ে গিয়ে পড়ে। আমরা অতীতেও দেখেছি যার জন্য কিন্তু দল ছিছিয়েছেন, পরবর্তীকালে তাকেই তার দলে দেখা গেছে। আবার সেই সেই সাফল্য তোমার ঝুলিতে আছে, তো অতএব তিনি তার তিনি যদি ভালো বুঝেছেন করেছেন। যার যদি কারো অসম্মান না হয়ে থাকে, অসম্মান যে হয়নি বোঝাই যাচ্ছে, তাহলে ঠিকই আছে। দুজনের যদি মিশে যায়, যার আমি তার হয়ে লড়াই করছি, যে অসম্মানিত, দেখা গেল অসম্মানিতই ছুটে পালিয়ে চলে যাচ্ছে যে না না আমি বেটার অপশন পেয়ে গেছি, তাহলে আমার কিছু তাদের মতামত ঠিকই করেছিলেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন মুখের উপর ল্যাপেলটা। উনি ওটাই ওই সিচুয়েশন, ওটারই দাবিদার, মমতাই ঠিক। এক্ষেত্রেও তারা যদি পছন্দ না করে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসতেই পারে। বিরোধী দল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন আমি সমর্থন করছি না, আমি সার্কাস্টিক্যালি বলছি, আমি এক্স এর সঙ্গে ওয়াই এর গোলমাল, আমি জেড হয়ে ওয়াই এর জন্য এক্স এর সাথে লড়াই করলাম, পরবর্তীতে এক্স ওয়াই ছুটতে গিয়ে এক্স এর পায়ে পড়েছে, তাহলে আমি জেড আজকে। তাহলে আমি নাম না করেই বলছি, তার দলের এখন তিনি একজন উল্লেখযোগ্য নক্ষত্র, রাজ্যসভার এমপি, তাহলে ওই যে ল্যাপেল ছুঁড়ে তার মুখে মেলে তিনি, তাকে তো তার তো অসম্মান হয়নি, তার থেকে অথবা এখানে যে সুযোগটা পেয়েছে সেটার চান্স অফ লাইফ টাইম, তাই ওই অসম্মানকে মাথায় রাখলে চলবে না।
তাই এটা মমতার সাফল্য। এই সাফল্য বিরোধী হিসেবে আমি বা একটু সামান্য রাজনৈতিক কর্মী হিসেবে সাফল্যকে যদি আমি না শিখতে পারি তাহলে আমি কি শিখলাম? বিরোধিতা করা মানে অন্ধত্ব হওয়া, অন্ধত্ব নয়। আর একটা প্রশ্ন, যেখানে বাংলায় বারবার দেখা গেছে নারী নিরাপত্তা নিয়ে যেখানে প্রশ্ন, বারবার দেখা গেছে আরজি করের ঘটনার পরবর্তী সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে যে নাইট ডিউটিতে মহিলাদের রাখা যাবে না। মুখ্যমন্ত্রী নিরাপত্তা দেওয়ার জায়গায় মুখ্যমন্ত্রী যে রাতের ডিউটিতে মহিলাদের যে নিরাপত্তা সেটা সুনিশ্চিত করার জায়গায় তিনি বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে ওই নাইট ডিউটিতে মহিলাদের রাখাই তুলে দেওয়ার কথা, এবং সরকারি বেসরকারি সংস্থা থেকেও নাইট ডিউটিতে মহিলাদের রাখা যাবে না এমনটা তিনি জানিয়েছিলেন। সেই জায়গায় লন্ডনের মাটিতে সেখানে আরো অত্যাধুনিক পরিবেশ পরিস্থিতি, সেই আধুনিক পরিবেশে সেই জায়গায় নারীরা যে স্বাধীনতা পায়, সেই জায়গায় কি বাংলায় সেই স্বাধীনতা সুরক্ষা বাংলায় নারীরা পায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে এই রাজ্যের যে সিচুয়েশন মেয়েরা রাতে কাজ করতে পারবে, অর্থাৎ তিনি বকলামে মেনে নিয়েছিলেন যে উনি মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যেও মেয়েরা সিকিউরড নয়। এবার উনি লন্ডনে গিয়ে তারপরে উনি বলবেন আমি তো অপরাধিতা বিল টিল করে কি সব একটা আবল তাবল করেছে। অপরাধিতা বিল হচ্ছে দ্রুত তদন্ত করা এবং মৃত্যু সুনিশ্চিত করা। রেপের পরে মৃত্যু সুনিশ্চিত হওয়াটা খুব কতটা গুরুত্বপূর্ণ আমি জানি না, তবে এইটুকু আমি জানি যেখানে নিষিদ্ধ সুখ আছে সেখানে আইনের ভয় দেখিয়ে সেই সমস্যাটি সমাধান করা যাবে না। তাহলে ধনঞ্জয়ের যে ফাঁসির পরে আমরা আবার রাম সিং এর ফাঁসি অর্থাৎ নির্ভয়া কাণ্ড হতে দেখতাম না। তাহলে ধনঞ্জয়ের পরে সব বন্ধ হয়ে যেত রেপ টেপ, তা হয়নি, দিব্যি চলছে। তাহলে কি ঘটনার পরবর্তী সময়ে কি ঘটনার কারণ সেইটা দেখা দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, নাকি আগে এই ঘটনা না ঘটে তার জন্য সুরক্ষা ব্যবস্থাতে আরো বেশি কড়া নজরদারি রাখা দরকার এবং প্রশাসনিক আরো তৎপরতা হওয়া দরকার? সেই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দৃষ্টিভঙ্গি? না, সুরক্ষা এই বিষয়টাতে সুরক্ষা দিয়ে প্রতিটি ইন্ডিভিজুয়ালকে সুরক্ষা দেওয়ার কোনো সরকারের পক্ষে টু টেল ইউ দ্য ট্রুথ, যতদিন পর্যন্ত সমাজ ব্যবস্থায় দৃষ্টিভঙ্গিতে সমান অধিকার কায়েম না হবে ততদিন পর্যন্ত এই সমস্যা চলবে। আর রেপ হচ্ছে সবলের অধিকার কায়েম দুর্বলের ওপর। আমরা এই জন্য রেপ হতে যুদ্ধবন্দীদেরকেও দেখি, সেক্ষেত্রে পুরুষের উপর অত্যাচার করে, অর্থাৎ তখন তিনি সবল। যে নারীর হাতে ক্ষমতা আছে সেই নারী তার পুরুষ কর্মী সহকর্মী বা অধস্তনের উপর এই ধরনের নির্যাতন করে থাকেন, কারণ তার তখন ক্ষমতার ব্যাচেনটা তিনি বলছেন। ক্ষমতা চিরদিনই নিজের একটা ভাষায় কথা বলে, তার একটা না মাৎসন্যের অন্য জিনিস। ক্ষমতার ভাষা হচ্ছে নিজেকে আমাকে মানো, তুমি দুর্বল তো আমি সবল, আমি তোমাকে শারীরিক ভাবে বা যে কোনো হারে আমি তোমাকে যেভাবে হোক আমি তোমার উপর দখল নেবই। সেটা নারীর ক্ষেত্রেও হতে পারে, পুরুষের ক্ষেত্রেও হতে পারে। এই বিষয়টাকে সুরক্ষা দিয়ে পুলিশ কর্মী বাড়িয়ে বোধহয় সমস্যার সমাধান হবে না। এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘ আরো অনেক 8ই মার্চের অপেক্ষা করতে হবে, যখন একসময় মেয়েরা ইংল্যান্ডের কথা হচ্ছে, ইংল্যান্ডের মেয়ে যদি হতো সে সম্পত্তির অধিকার ছিল না, সেই আইনে আমাদের দেশে কায়েম হয়েছিল সম্পত্তির অধিকার পাবে না। তারপর সেই আইন আর কিছুটা দায় ভাগা বিপক্ষ দুটো ভাগে ভাগ হয়, সেই আমার কিছু ভারতবর্ষে কিছু অংশ সেই দায় ভাগা নিরক্ষর আইনে আন্ডার করে, তার মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গ গোটা এই পূর্ব বাংলাটা ইস্ট ভারত। কিন্তু নর্থ ভারতটা আমরা দেখে গেছি যে 2005 সালে ওই দায় ভাগা আইন শেষ হয়, কিন্তু মূল আইন শেষ হয়েছে, মানসিকতার পরিবর্তন হয়নি, এখনো মেয়েরা সম্পত্তির অধিকার পায় না। অতএব ইংল্যান্ডের বিষয় দিয়ে বা ইংল্যান্ডের দৃষ্টিভঙ্গি আর আমাদের আইনটা একই, অনেকটাই এক, কারণ ওই আইনে আমাদের দেশে চলে, যার অল্প কিছু আগে যেটা যে আইপিসির পরিবর্তন হয়ে ন্যায় সংহিতা হয়ে এসেছে।
আর যেটা হচ্ছে যে আর একটাই বিষয়, যতদিন না সমানাধিকার আসবে ততদিন এই সমস্যার সমাধান হবে না। আইন দিয়ে যখন রেপ বন্ধ করা যাবে না।